আজকে আমরা পড়ব একটি বিখ্যাত কবিতা, যে কবিতার নাম হলো দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য আগমন। লিখেছেন কে? ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটসের সম্বন্ধে আমরা একটু জেনে নিই। উনি হচ্ছেন একজন আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন, এবং উনি শুধুমাত্র কবি ছিলেন না, তার পাশাপাশি একজন নাট্যকারও ছিলেন, গদ্য সাহিত্যের লেখকও ছিলেন, এবং পরবর্তীকালে তিনি পলিটিক্যাল অ্যাফেয়ার্সেও তিনি যোগদান করেছিলেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি খুব বড় মাপের একজন কবি ছিলেন, এটাই আমাদের কাছে বড় কথা, বা লেখক নাট্যকার ছিলেন, এটাই বড় কথা। এবং 1939 অর্থাৎ 1939 সাল উনি মারা গেছিলেন, কিন্তু উনি আয়ারল্যান্ডে মারা যাননি, উনি মারা গেছিলেন ফ্রান্সে। যাই হোক, এটুকুটা আমরা আপাতত উইলিয়াম বাটলার ইয়েটসের সম্বন্ধে জেনে নিলাম। তো এই যে কবিতাটা দ্য সেকেন্ড কামিং, এটা কিন্তু লেখা হয়েছিল 1919, অর্থাৎ 1919 সাল। 1919 সালে এই কবিতাটা লেখা হয়েছিল, এবং এই যে কবিতাটার নাম, এই দুটোর কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, সেটুকুটা আমাদের আগে জানতে হবে। তো প্রথমে বলে দিই যে 1919 সাল মানে কি বলতে চেয়েছে। 1919 সাল মানে ঠিক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ যেটা সংঘটিত হয়েছিল 1914 টু 1918, অর্থাৎ 1914 থেকে 1918 সাল, ঠিক তার পরের বছর কিন্তু, অর্থাৎ 1919 এই কবিতাটা লেখা হয়েছিল। তো এই কবিতাটা, এই যে সেকেন্ড কামিং এই যে নামটা, এই নামটার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, যেটা উইলিয়াম বাটলার ইয়েটস উনি কিন্তু অ্যাকচুয়াল কালেক্ট করেছিলেন। আমরা সবাই জানি কোথা থেকে কালেক্ট করেছিলেন, তার আগে আমরা একটু মনে করি যে বাইবেলের কথা। বাইবেলের কিন্তু দুটো ভাগ আছে, সেটা কি কি? একটা হচ্ছে দ্য ওল্ড টেস্টামেন্ট, আর একটা হচ্ছে দ্য নিউ টেস্টামেন্ট। আর দ্য নিউ টেস্টামেন্টের লাস্ট যে পার্টটা, সেই পার্টটার নাম ছিল দ্য বুক অফ রেভেলেশন। আর সেই বুক অফ রেভেলেশনের একটা ফ্রেজ, মানে বুক অফ রেভেলেশন যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারে একটা ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ, যেটার নাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং। তাহলে দ্য সেকেন্ড কামিং বলতে এখানে কার আগমনের কথা বলা হচ্ছে দ্বিতীয়বারের জন্য? তার আগে আমাদের জানা দরকার যে বাইবেলটা কাকে নিয়ে লেখা, বাইবেলটাতে কি আছে। আমরা যেই ধর্মেরই লোক হই না কেন, আমরা মোটামুটি সবাই প্রায় জানি যে জিসাস খ্রাইস্টের পুরো জীবনী থেকে শুরু করে তার সব কিছুই আছে বাইবেলের মধ্যে। এবং জিসাস খ্রাইস্টের যে অনুগামীরা একটা জিনিস মনে করতো, যে যখন জিসাস খ্রাইস্টকে ক্রস করা হলো, ক্রুশবিদ্ধ করা হলো, তো উনি বলেছিলেন যে উনি আবার ফিরে আসবেন, এবং যারা সৎ, যারা ভালো, তাদের জন্য তিনি একটি স্বর্গরাজ্য তৈরি করেছেন, সেখানে তাদেরকে নিয়ে যেতে আবার তিনি ফিরে আসবেন দ্বিতীয়বারের জন্য। তো সেই লাইনটাই হচ্ছে, মানে ওই ফ্রেজটাই দ্য বুক অফ রেভেলেশন, অর্থাৎ নিউ টেস্টামেন্টের লাস্ট পার্ট দ্য বুক অফ রেভেলেশন। বুক অফ রেভেলেশনে কয়েকটা শব্দ, বা শব্দগুচ্ছ, যেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, তার মানে দ্য সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্টকে এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ জিসাস ক্রাইস্টের দ্বিতীয়বারের জন্য এই পৃথিবীতে আগমন। উনি দুষ্টেরকে দমন করবেন, এবং যারা শিষ্ট, অর্থাৎ দুষ্টের দমন শিষ্টের পালন বলে একটা কথা আছে, যারা দুষ্ট অর্থাৎ যারা বদমাশ, যারা বাজে, তাদেরকে ধ্বংস করে যারা ভালো মানুষ আছে তাদেরকে নিয়ে তিনি তার নতুন স্বর্গরাজ্যে তিনি চলে যাবেন। এই কথাটা তিনি দিয়েছিলেন তার ডিসাইপল অর্থাৎ অনুগামীদের কাছে। তো সেই তার উপর ডিপেন্ড করে, এটা মানে বেসড অন দ্য বাইবেল। খ্রিস্টান পুরো ধর্মটাকেই এখানে হচ্ছে বেশি করে আলোকপাত করা হয়েছে, ডব্লিউ.বি. ইয়েটস তাই করতে চেয়েছেন। এবং শুধুমাত্র ধর্মটাকে এখানে তুলে ধরা বড় কথা নয়, এখানে একটা যে অরাজকতার স্বস্তির সৃষ্টি হয়েছে তার উপর ডিপেন্ড করেও তৈরি হয়েছে। আমরা তো বাইবেলের কথাটা আমরা বুঝে গেলাম কেন দ্য সেকেন্ড কামিং নেওয়াটা হলো। এবং এবারে আমরা চলে আসি যে 1919 সালের তাৎপর্যটা কী। 1914 থেকে 1918 এই যে 4 বছর, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল, এই বিশ্বযুদ্ধে কিন্তু যুদ্ধ মানেই কিন্তু মানুষের ক্ষতি, টাকা পয়সার ক্ষতি, যুদ্ধ মানেই অভাব বেড়ে যাওয়া। তবুও আমরা কিছু ওয়ার মঙ্গার্স অর্থাৎ যুদ্ধ ব্যবসায়ী যারা আছি, তারা এই যুদ্ধটাকে আমরা আমল দিই, এবং সেই যুদ্ধটা অ্যাকচুয়াল যারা যুদ্ধ করায়
যারা ওয়ারমঙ্গার্স, যুদ্ধ ব্যবসায়ী, তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না, যুদ্ধে ক্ষতি হয় আমাদের মতো সাধারণ মানুষদের। তো এই 1914 থেকে 1918-তে সারা বিশ্ব জুড়ে প্রায় প্রত্যেকটা দেশই এই যুদ্ধে ইনভলভ হয়েছিল এবং প্রত্যেকটা দেশের প্রচুর ক্ষতি হয়েছিল। আর তার পাশাপাশি আয়ারল্যান্ডেও, মানে যুদ্ধ পরিস্থিতির পরে আর কি, আয়ারল্যান্ডেও কিছু অরাজকতার সৃষ্টি হয়েছিল। তার উপর ডিপেন্ড করে অনেকটা তিনি লিখেছেন, তবে মেনলি ফোকাস করতে চেয়েছেন তিনি এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে, যেখানে প্রায় বলা চলে 2 কোটি মানুষ তো মারা গেছিল, আর ওরকম 2 কোটি মানুষের মতো প্রায় আহতও হয়েছিল। হ্যাঁ, এবং আখেরে তো কোনো লাভ হয়নি, বরং তার পরিবর্তে আমরা পেয়েছি আরও বেশি দূষণ, আরও বেশি অভাব। তো তিনি সেইটার উপর ডিপেন্ড করে এবং বাইবেলকে লিঙ্কড করে তিনি এই কবিতাটা লিখেছেন। তাহলে এটুকুটা ক্লিয়ার আপাতত। এবার আমরা পুরো কবিতাটিতে চলে যাব। তাহলে এই কবিতাটা লেখা হয়েছিল কবে? 1919। আরেকটা ইনফরমেশান, সেটা হলো 1923, অর্থাৎ 1923 সাল। 1923 সালে কিন্তু আমাদের W.B. ইয়েটস উনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। যাই হোক, এবার আমরা পুরোপুরি কবিতাটিতে ঢুকে যাব। দ্য সেকেন্ড কামিং। সবাই একটু ভালো করে কবিতার দিকে লক্ষ্য রাখবে। এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যেমন ইম্পর্ট্যান্ট, তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে, সুতরাং ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। কি বলছে দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, অর্থাৎ টার্নিং অ্যান্ড টার্নিং অর্থাৎ বারবার ঘুরতে ঘুরতে, ইন দ্য ওয়াইডেনিং গায়ার। ওয়াইডেনিং মানে হচ্ছে যেটা স্ট্রেচিং, প্রচুরভাবে বিস্তৃত হয়ে গেছে, বড় হয়ে গেছে, এরকম একটা গায়ার, অর্থাৎ চক্র বলা চলে, অর্থাৎ বারবার চক্রাকারে ঘুরতে ঘুরতে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন কথাটার অর্থ হচ্ছে কি? হক, অর্থাৎ বাজ পাখি। সেই বাজ পাখি কিন্তু ক্যান নট হিয়ার, শুনতে পায় না, দ্য ফ্যালকনার, অর্থাৎ যিনি ফ্যালকনের ওনার, অর্থাৎ হক অর্থাৎ বাজ পাখির যিনি ওনার, তাকে বলা হচ্ছে ফ্যালকনার। তাহলে বাজ পাখির যিনি ওনার, বাজ পাখির যিনি মালিক, তিনি কিন্তু ডাকছে তার বাজ পাখিকে, কিন্তু সেই বাজ পাখি তার মালিককে আর শুনতে পাচ্ছে না। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে কিন্তু একটা রূপক ব্যবহার করা হয়েছেন কবি W.B. ইয়েটস, একটা সিম্বলাইজ এখানে ব্যবহার করেছেন। সেটা কি, মানে কি সিম্বলিজম ব্যবহার করা হয়েছে? সেটা হচ্ছে যে ফ্যালকনার মানে যিনি হচ্ছে বাজ পাখির মালিক, তার মানে কিন্তু তিনি এই জগতের মালিক, অর্থাৎ গডকে বুঝিয়েছেন, অর্থাৎ জিসাস খ্রাইস্টকে এখানে বুঝিয়েছেন। এবং ফ্যালকন মানে বাজ পাখি হচ্ছে, এমনি মনে করা হয় যে এটা তো খুব বড় একটা শিকারী পাখি, এবং একে যদি ঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, খুবই ভালোভাবে ও প্রশিক্ষিত হয় এবং তার যে ফ্যালকনার অর্থাৎ তার যে মালিক, সেই মালিককে খুবই মান্য করে। কিন্তু তাহলে এখানে ফ্যালকন মানে হচ্ছে এখানে সৃষ্টিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ফ্যালকনারের সৃষ্টি ফ্যালকন, অর্থাৎ ক্রিয়েটরের সৃষ্টি হচ্ছে ক্রিয়েশন। ক্রিয়েটর যদি এখানে গড হয়, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এটা হচ্ছে আমাদের ফ্যালকন, অর্থাৎ বাজ পাখি। সুতরাং এখানে যেটা বলতে চেয়েছে যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ফ্যালকনও পর্যন্ত ফ্যালকনারকে আর মেনে চলছে না। থিংস ফল অ্যাপার্ট, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যে জিনিসগুলো একসাথে এতদিন ছিল, সেই জিনিসগুলো সব কী হয়ে যাচ্ছে? তাহলে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, অর্থাৎ যে মূল কেন্দ্র, একটা তো পয়েন্ট থাকে না, যে কেন্দ্র আমাদের যেমন হচ্ছে সবাই আমাদের গ্র্যাভিটির যে একটা যে রুলস আছে, যে গ্র্যাভিটির দিকে আমরা সবাই কেন্দ্রীভূত, গ্র্যাভিটি আমাদেরকে সবাইকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে। তো সেরকম কোনো কেন্দ্র আর নেই যেটা কি করতে পারে, সবাইকে একসাথে রাখতে পারে। তাই বলছে থিংস ফল অ্যাপার্ট, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। এবং সেন্টার ক্যান নট হোল্ড, অর্থাৎ যে সেন্টার, যে মূল যে কেন্দ্র, সেটা কিন্তু মোটেও ধরে রাখতে পারছে না সমস্ত জিনিসগুলোকে। তারপরে কি বলছে দেখো, মেয়র অ্যানার্কি, অর্থাৎ মেয়র মানে লিখে নিতে পারো অনলি, শুধুমাত্র কি চলছে? অ্যানার্কি। অ্যানার্কি হচ্ছে নৈরাজ্য, অরাজকতা, অর্থাৎ ইংরেজিটা এখানে লিখে নিতে পারো। অ্যানার্কি কথাটার অর্থ, এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয়, এক কথায় প্রকাশ করলে বলা হয় অ্যানার্কি, যার অর্থ হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট অ্যান্ড ল, অর্থাৎ সরকার এবং আইন বা নিয়ম
কোনো কিছুই যখন থাকে না কোথাও, অর্থাৎ ললিনেস একটা পরিস্থিতির যখন তৈরি হয়, সেটাকে বলা হয় অরাজকতা বা নৈরাজ্য। তাই কি বলছে, মেয়র অ্যানার্কি অর্থাৎ শুধুমাত্র নৈরাজ্য, অরাজকতা ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, অর্থাৎ দ্য ব্লাড ডিমড অর্থাৎ ব্লাড রক্ত, ডিমড মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, ঝাপসা হয়ে যাওয়া, অর্থাৎ রক্তের স্রোতে ঝাপসা হয়ে যাওয়া। টাইড মানে তো স্রোত, অর্থাৎ রক্তের স্রোতে ঝাপসা হয়ে যাওয়া যে একটা ব্যাপার, সেটা কিন্তু কি হয়েছে, ইজ লুজড, সেটাও ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায়, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন্ড, অর্থাৎ সেরিমনি অফ ইনোসেন্স। সেরিমনি মানে আমরা মোটামুটি সবাই জানি, সেরিমনি মানে হচ্ছে অনুষ্ঠান, অর্থাৎ ইনোসেন্সদের যে অনুষ্ঠান, অর্থাৎ উৎসব। ইনোসেন্স কারা, যারা সরল, যারা পবিত্র, অর্থাৎ এখানে সরলতা বা পবিত্রতার যে উৎসব, সেটা কিন্তু আজকের ইজ ড্রন্ড। ড্রন্ড মানে অ্যাকচুয়াল ডুবে যাওয়া, কিন্তু এখানে হচ্ছে রুইন্ড, অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ আবার আমরা লাইনটাকে পড়ি, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, অর্থাৎ রক্তে ঝাপসা হয়ে যাওয়া সেই স্রোত, অর্থাৎ চারিদিকে শুধু রক্তের স্রোত, অর্থাৎ মারামারি, কাটাকাটি, নৈরাজ্য, অরাজকতার যে স্রোত, সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায় যে সেরিমনি অফ ইনোসেন্স, যে সরলতা বা পবিত্রতার যে উৎসব আগে পালিত হতো, সেটা কিন্তু আস্তে আস্তে কী হয়ে গেছে, আজকের আমাদের ড্রন, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। দ্য বেস্ট, যারা হচ্ছে খুবই ভালো, যারা সৎ, যারা নির্ভীক, তাদের আজকের ল্যাক, ল্যাক মানে হচ্ছে অভাব। তাদের কিসের অভাব আছে, অল কনভিকশান, কনভিকশান কথাটা লিখে নাও, কনফিডেন্স, অর্থাৎ আজকে তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসে কিন্তু অভাব আছে। আর বিশ্বাস ছাড়া মানুষ কিন্তু মানুষের কিন্তু কোনো রকম যে হিউম্যানিটি, মনুষ্যত্ববোধ, সেটা কিন্তু একদমই নেই যদি বিশ্বাস না থাকে। তাই বলছে দ্য বেস্ট, যারা সবচেয়ে ভালো, যারা সৎ, তাদের আজকের বিশ্বাসের অভাব হয়েছে। ওয়াইল, যেখানে দ্য ওস্ট, যারা খারাপ, যারা বাজে, যারা দুর্বৃত্ত, তারা আর ফুল অফ প্যাশানেট ইন্টেন্সিটি, তারা কিভাবে আছে, ফুল সম্পূর্ণভাবে অফ প্যাশানেট, প্যাশানেট মানে তো আবেগ, ইন্টেন্সিটি মানে লিখে নাও এক্সট্রিমিটি, অর্থাৎ তীব্রতা, অর্থাৎ তীব্রভাবে তারা আবেগের মধ্যে আছে। যারা খারাপ, তারা আজকের তীব্র আবেগের মধ্যে আছে, আর যারা ভালো, তাদের আজকের বিশ্বাসের অভাব। তাহলে ফার্স্ট প্যারাটা ক্লিয়ার। আবার আমি একবার প্রথম থেকে রিপিট করছি, একটু দেখে নাও কি বলছে। দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, অর্থাৎ বারবার চক্রাকারে একটা বিস্তীর্ণ গোলের মধ্যে ঘুরতে ঘুরতে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজ পাখি আর তার মালিককে শোনে না বা শুনতে পায় না। কারণ থিংস ফল অ্যাপার্ট, যে জিনিসগুলো একসময় একসাথে থাকতো, অর্থাৎ বাজ পাখি এবং বাজ পাখির মালিকের মধ্যে যে একটা বোঝাবুঝি ছিল, সেটা আজকে যেমন ধ্বংস হয়ে গেছে, তেমনি যে সমস্ত জিনিসগুলো আজকের পৃথিবীতে, যে সমস্ত ভালো জিনিসগুলো ছিল, সেগুলো আজকের আলাদা হয়ে গেছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, অর্থাৎ যে কেন্দ্র এতদিন তাদেরকে ধরে রাখতে পারত, সেটা কিন্তু আর ধরে রাখতে পারছে না। মেয়র অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ চরম নৈরাজ্য, চরম অরাজকতা কি হয়েছে, এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিম টাইড, অর্থাৎ রক্তে ফ্যাকাশে হয়ে যাওয়া সেই সমুদ্রের ঢেউ আজকে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা জায়গায়। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডোন, অর্থাৎ সেই ঢেউয়ের মধ্যে, সেই রক্তে ঝাপসা হওয়া ঢেউয়ের মধ্যে সমস্ত পবিত্রতা বা সরলতার উৎসব আজ ডুবে গেছে বা ধ্বংস হয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, অর্থাৎ যারা বেস্ট, যারা ভালো, তাদের আজকের অভাব, বিশ্বাসের অভাব তাদের আজকের। ওয়াইল, যেখানে দ্য ওস্ট, যারা খারাপ, তাদের মধ্যে আজকের আবেগ আছে। কিসের, কতটা আবেগ আছে, তীব্র আবেগ, সম্পূর্ণ তীব্র আবেগে তারা আজকে নিমজ্জিত। তাহলে ফার্স্ট প্যারাটা ক্লিয়ার।